নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমরা এত তাড়াতাড়ি 10,000 মানুষের পরিবারে পরিণত হয়েছি। আর আপনাদের কাছে তাই একটাই রিকোয়েস্ট, এইভাবেই আমাদের সাপোর্ট করে যাবেন। আর প্রতি সপ্তাহে আড্ডা দিতে হলে কোথায় আসতে হবে মনে আছে তো? শুধুমাত্র গল্পের আসরে। আর আমাদের আজকের নিবেদন এই 10,000 পরিবার হওয়ার জন্য একটি বিশেষ গল্প, লেখক রূপম রায়ের কলমে রক্তাক্ত হীরক রহস্য। আর প্রতি সপ্তাহে এরকম দারুণ দারুণ সব গল্প শোনার জন্য কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আশা করি আজকের গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আজ সকালে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। কয়েকদিন ধরেই মনটা একটু ভারাক্রান্ত। মা এসে চলে গিয়েছেন তারই দুঃখে। সত্যি আমরা বাঙালি জাতি বড়ই অদ্ভুত। সারা বছর পুজোর জন্য অপেক্ষা করি, আর পুজো এলে কখন যে চট করে 4টে দিন কেটে যায় সেটা বোঝাই যায় না। তিলোত্তমা এতদিন যে সুন্দর আলোর সাজে সুসজ্জিত ছিল, তার প্রতিটা আলোকে যেন এখন কেউ ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। শহরের প্রতিটা রাজপথ যা এই 4 দিন হুল্লোড় ও চিৎকারে মেতেছিল, সবটাই আজ যেন বিষাদে পরিণত হয়েছে। প্রতিটা রাত জাগা অলিগলি যারা এই 4 দিন মেতেছিল অমোঘ সুখে, সেই স্থানগুলো আজ যেন বহন করছে মৃত্যুপুরীর আদিম বিভীষিকা। শহর জানে এবার তাকে ফিরতে হবে নিজস্ব ছন্দে, আবারও অপেক্ষা করতে হবে একটা গোটা বছরের। এই সময় আপামর বাঙালির মুখে হয়তো শুভ বিজয়ার হাসি থাকে, কিন্তু চোখ থেকে বেরিয়ে আসে অজস্র অশ্রুধারা। পুজো শেষ হওয়ার পরে এই 3 দিন আর কোনো কাজ করা হয়ে ওঠেনি। আর রুদ্রদার হাতেও এখন তেমন একটা কেস নেই। তাই আমি ওর ঘরে এসেই একটু এটা ওটা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করেই আমার চোখ গেল রুদ্রদার রিডিং ডেস্কের দিকে। সেখানে উঁকি দিচ্ছে একটা বই। আমি ওকে জিজ্ঞেস করলাম, ওটা কি বই রুদ্রদা? রুদ্রদা একটু অন্যমনস্ক ছিল। সেবার ডেস্কের দিকে তাকিয়ে বলল, কোনটা? ও, ওই বইটা? আচ্ছা, ওটা একটা ম্যাগাজিন। আসলে পৃথিবীর বহু রহস্যময় জায়গাগুলোর বিষয়ে লেখা, আর যার সমাধান আজও সম্ভব হয়নি। আমার পড়া মোটামুটিভাবে শেষ। নিয়ে তুইও পড়ে দেখতে পারিস, অনেক কিছু অজানা তথ্য জানতে পারবি। কিন্তু আমার তখন সত্যি বই পড়ার কোনো ইচ্ছাই ছিল না। তাই বললাম, কেমন রহস্য রুদ্রদা, একটু বলো দেখি শুনি। যেমন ধর, এই বইয়ের একটা অধ্যায় আছে যার নাম 5 মিস্টেরিয়াস ডোরস। সারা পৃথিবীতেই রয়েছে এমন 5টি দরজা, হয়তো লুকিয়ে রয়েছে নানান ধনসম্পদ, না হয় অজানা কোনো রহস্য বা অভিশাপ। আর এসব দরজা ঘিরেই রয়েছে লোমহর্ষ নানান গল্প কাহিনী, যার জেরে এই সমস্ত দরজা খুলতে ভয় পায় মানুষ। যেমন স্বর্গের দরজা, নরকের দরজা, এই সমস্ত দরজাই স্থান পেয়েছে মানুষের কল্পনায়। তাদের মধ্যে অন্যতম যেমন চীনে 1974 সালে চীনের জিংওয়া প্রদেশে এক কৃষক পরিবার পাতকুয়ো খুঁড়তে গিয়ে সন্ধান পান কিছু পোড়া মাটির তৈরি মূর্তি। সঙ্গে সঙ্গে তারা তৎকালীন সরকারের নজরে আনেন গোটা বিষয়টি। এরপর সে দেশের আর্কিওলজিক্যাল বিভাগের মানুষজন জায়গাটির গুরুত্ব বুঝে খনন কার্য শুরু করলে আবিষ্কৃত হয় টেরাকোটার তৈরি এক বিশাল সেনাবাহিনীর মূর্তি। প্রায় 20,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান ছিল এক সেনাবাহিনীর। মোট 8,000টি টেরাকোটার তৈরি সোনার মূর্তি পাশাপাশি পাওয়া যায়। 130টি রথ, 150টি ঘোড়সওয়ার সেনা আর 500টি মাটির ঘোড়া উদ্ধার হয়। এই সেনাবাহিনীকে ওই জায়গায় এমনভাবে সাজিয়ে রাখা ছিল যার ফলে তার মাঝখান থেকে একটি দরজা দৃশ্যমান হয়। কোনো এক অজানা কারণে সেখানকার স্থানীয় মানুষদের বিশ্বাস যে ওই দরজা খুললে গোটা এলাকায় অভিশাপ নেমে আসবে। স্থানীয় মানুষের বিশ্বাসকে মর্যাদা দিয়ে ওই দরজা আজও খোলা হয়নি। আর যেমন ধর, মিশরের গিজার পিরামিড,
ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপত্য। কিভাবে এই পিরামিড ওই সময় তৈরি হয়েছিল তার কোনো সদুত্তর আজও নেই গবেষকদের কাছে। তবে এই পিরামিড নিয়ে নানান অবাস্তব কাহিনী প্রচলিত কিন্তু আছে। কারো মতে গ্রহান্তরের প্রাণীদের তৈরি করা এই পিরামিড, আবার কারো মতে মিশরের মরুভূমির বালির তলায় কোনো গোপন মন্দিরে রয়েছে এই পিরামিড তৈরির পদ্ধতি। আজ পর্যন্ত গিজার পিরামিডের সমস্ত দরজা খোলা হলেও কোনো এক অজানা কারণে একটি দরজা খোলা হয়নি। এমনকি মিশর সরকারের তরফেও নির্দেশিকা জারি করে ওই দরজা খোলার পথও বন্ধ করে দেওয়া হয়েছে। সত্যি রুদ্রদার সঙ্গে থাকলে কত রকমের দারুণ তথ্য পাওয়া যায়। ইতিহাস হোক কিংবা রহস্য, সব কিছুতেই রুদ্রদা পড়াশোনা করে জ্ঞান সংগ্রহ করতে ভালোবাসে। ওর মতে একটি মানুষ যতদিন বেঁচে থাকবে তাকে কিছু না কিছু শেখা বা জ্ঞান সংগ্রহ করা উচিত। পৃথিবী রহস্যময়, যার অনেক কিছুই আমাদের কাছে অজানা, আর সেটা জানার মধ্যেই লুকিয়ে আছে অদ্ভুত আনন্দ। বইটা আমি কয়েকদিনের জন্য নেব। তুমি যা বললে তারপর থেকে আমার প্রচণ্ড আগ্রহ জন্মাচ্ছে ওটা পড়ার জন্য। রুদ্রদা কিছু একটা হয়তো বলতে যাচ্ছিল, ঠিক এমন সময় বাইরে একটা ভারী জিপের শব্দ শুনতে পেলাম। রুদ্রদা নিচু গলায় বলল, শান্তনুবাবু এত সকাল সকাল, তার মানে কোনো গন্ডগোল হয়েছে মনে হচ্ছে। একটুক্ষণ পরেই আমাদের দরজায় বেশ জোরে জোরেই কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম। রুদ্রদা বলল, শান্তনুবাবু এসেছেন, তবে ওনার মনে হচ্ছে ভালো মতোই চাপ যাচ্ছে, আর কোনো জটিল কেস হবে সেটা আশা করা যাচ্ছে। আমার অনুমান যদি ঠিক হয়, আজ মনে হচ্ছে মাথা খাটানোর মতো একটা কেস পাওয়া যাবে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, তা উনি যে কোনো জটিল সমস্যাতেই আছেন তা তুমি কেমন করে বুঝলে? উনি তো তোমার কাছে মাঝে মাঝে এই পরামর্শ চাইতেও আসেন, আজও হয়তো সেই রকমই জাস্ট দেখা করতে আসছেন। রুদ্রদা মাথা নেড়ে বলল, খুব সহজ ব্যাপার। শান্তনুবাবু যদি আমার সঙ্গে দেখা করতে আসবেন তবে তিনি আস্তে ধীরে আসবেন, অন্তদন্ত হয় না। আর সব থেকে বড় বিষয় তো লক্ষ্য করা উচিত ছিল, আমাদের দরজার তো ডোরবেল আছে। ভদ্রলোক এর আগেও বহুবার এসেছেন, তাহলে তিনি বেল না টিপে দরজা ধাক্কা দিলেন কেন, আর তাও আবার এত জোরে জোরে? সুতরাং তিনি বেশ কোনো জটিল সমস্যায় আছেন যে তিনি ডোরবেলের মতো অতি তুচ্ছ একটা জিনিস খেয়াল করতে পারেননি। সত্যি রুদ্রদা এত সহজভাবে ব্যাপারগুলো বুঝিয়ে দেয় যে মনে হয় এ তো সহজ বিষয়, কিন্তু ও না বললে হয়তো এইগুলোই বড় রহস্য হয়ে দাঁড়ায় আমার জন্য। সে যাই হোক, শান্তনুবাবু আমাদের ঘরে প্রবেশ করলেন। ভদ্রলোক রীতিমতো হাঁপাচ্ছেন বলতে হয়। প্রথমেই একটা সোফা দখল করে বসে পড়লেন তিনি। চা নেবেন শান্তনুবাবু? একটু চা বলি। আর চা? তার কি আর জো আছে? এমনি সকালে ওঠার অভ্যেস নেই, তার উপর এত বড় কাণ্ড। এখন চা খাওয়ার সময় নেই। তুমি বরং রামুকে এক গ্লাস ঠান্ডা জল দিতে বলো। আর রুদ্র, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বেরোতে হবে এক্ষুনি। রুদ্রদা ওকে দেখে একটু ভালো করে লক্ষ্য করে বলল, আপনার যে উত্তেজনা দেখছি, খুনটুন নাকি? শান্তনুবাবু একটু অবাক হয়ে বললেন, মানে হয়েছে কি, একটু আগেই থানা থেকে ফোন এলো। বিখ্যাত 5 তারা হোটেলের একটা কামরায় হোটেলেরই একটা বেয়ারা খুন। আর সব থেকে বড় বিষয় হলো একটি অতি দামি হীরের আংটি চুরি হয়েছে, বুঝলে রুদ্র। তাই দৌড়াতে দৌড়াতে গিয়ে পৌঁছাই মার্ডার স্পটে, কিন্তু পৌঁছে দেখি খটোমটো সব ব্যাপার। তাই ভাবলাম তোমাকে একবার ডেকে নিয়ে যাই। ভালোই করেছেন, আমার হাতেও তেমন একটা কাজ নেই এখন, আমি আর অনেক তৈরি হয়ে নিচ্ছি, চলুন। বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের মধ্যেই আমরা তৈরি হয়ে নিলাম। আমরা যখন শান্তনুবাবুর জিপে উঠছি, আকাশের অবস্থা তেমন ভালো নয়। এই অল্প সময়ের মধ্যেই আকাশ কালো করে ভালো মতো মেঘ জমেছে। আমরা উঠে পড়তেই জিপ স্টার্ট দিল। রাস্তায় তেমন একটা ট্রাফিক নেই। রুদ্রদা এবার ওর পকেট থেকে একটা সিগারেট বের করে ওটা জ্বালিয়ে একটা শুক টান দিল। তারপর গাড়ির জানলা দিয়ে ধোঁয়া ছেড়ে তাকিয়ে একটা হিন্দি গানের সুর গুনগুন করছিল। আমি বুঝলাম ওর মন এখন মোটামুটিভাবে আনন্দেই আছে, তবে কতক্ষণ থাকবে সেটি বলা যায় না, কারণ একটু পরেই আমাদের চোখে পড়বে একটা লাশ, আর তখন ওটা দেখে
ওর এই মনোভাব থাকবে না আশা করি। ঠিক ওই 30 মিনিটের মাথায় শান্তনুবাবুর পুলিশ জিপটি আমাদের হাজির করালো একটি 5 তারা হোটেলের সামনে। আমি আগেও এই হোটেলের বাইরে দিয়ে বহুবার গিয়েছি, কিন্তু কোনোদিন ভিতরে যাওয়ার সুযোগ হয়নি। বেশিরভাগ সময় বিদেশি পর্যটকরা কলকাতায় ঘুরতে এলে এই ধরনের দামি হোটেলে ওঠেন। হোটেলের বাইরে সার দিয়ে দাঁড়িয়ে আছে নামি দামি বহু অনেক গাড়ি। হোটেলের সামনে ছোটোখাটো একটা বাগানও লক্ষ্য করলাম, আর সামনের প্যাসেজে একটি বড় ফোয়ারা, যা হোটেলের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। বাইরে দিয়ে দেখেই বোঝা যায় হোটেলটি 20 তলার কম তো হবেই না। পরে জেনেছিলাম এটা 24 তলা। বাইরেই ইতস্তত ছড়িয়ে আছে বহু পুলিশের লোক। কাজের সূত্রে রুদ্রদাকে সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত পুলিশ ভালো মতোই চেনে, আর শান্তনুবাবু থাকার জন্য আমাদের অপেক্ষা করতে হয়নি। তাড়াতাড়ি আমরা উন্নত প্রযুক্তির লিফটে করে 12 ফ্লোরের 112 নম্বর কামরার দিকে এগিয়ে গেলাম, যেখানে খুনটা হয়েছে। সেই রুমে এখন 3-4 জন পুলিশ ভালো করে ঘরটিকে ঘিরে রেখেছে, আর খুন যেখানটায় হয়েছে পুরো জায়গাটা পুলিশ ভালো করে সিল করে দিয়েছে। রুদ্রদার সঙ্গে আমরা প্রবেশ করলাম ঘরে, আর সঙ্গে সঙ্গেই যে দৃশ্যটা আমাদের চোখে পড়ল সেটা সত্যি এতটা ভয়ানক তা আশা করিনি। একটা বছর 27 কি 28-এর ছেলের নিথর দেহ পড়ে আছে খাটের ওপরে। তার শরীরের জামা কাপড় এতটা ছিন্ন ভিন্ন যে দেখেই বোঝা যায় তার সঙ্গে খুনির ভালো মতোই হাতাহাতি হয়েছিল। তবে শেষ অবধি বোধ করি আততায়ী তার মুখে বালিশ চাপা দিয়ে তাকে দম বন্ধ করে নির্মমভাবে হত্যা করে। তার চোখ, নাক, মুখ, শ্বাস ফুলে লাল হয়ে আছে, চোখ যেন কোটর থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। একজন কনস্টেবল এগিয়ে এলেন রুদ্রদার সামনে আর বললেন, এই যে রুদ্রবাবু, দেখতেই তো পাচ্ছেন কি নির্মমভাবে হত্যা করা হয়েছে এই ছেলেটিকে। হোটেলের লোকেদের কথা মতো ছেলেটা অত্যন্ত শান্ত প্রকৃতির ছিল, কারোর সাথে তেমন একটা কথা বলতো না। নিজের মতো হোটেলে কর্মচারীর মতো কাজ করত, আর কাজ শেষে রুমে চলে আসতো। এই ছোট্ট রুমটাই তাকে থাকার জন্য দেওয়া হয়েছিল। ছেলেটির নাম সুখবীর সিং। চাকরির সময় বাবা মা কেউ নেই বলেছিল, তাই আমরা এখনো বাড়ির লোকের খোঁজ চালাইনি। তবে সব থেকে অবাক করা একটা কাণ্ড ঘটেছে, এই দেখুন। বলে কনস্টেবল পাশে রাখা ড্রয়ার থেকে মোটা অঙ্কের করকরে টাকার বান্ডিল রাখল। তারপর হাসি মুখে বলল, এতে প্রায় 60,000 টাকার ওপর কর করে নোট আছে। লোকটা হোটেলে চাকরি করে বেতন পেত 5,000 টাকা। এ টাকা তার কোনোভাবে হতেই পারে না। এটা তাকে কেউ দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো টাকা পেয়ে লোকটা হোটেলে বসে থাকলো কেন? তার তো পালিয়ে যাওয়ার কথা। রুদ্রদা চিন্তিত গলায় বলল, আর ওই হীরের আংটি চুরির ব্যাপারটা? পুলিশের অনুমান এই ছেলেটাই ওই হিরেটি চুরি করেছে, আর ওই হিরেটি কোথাও বেঁচে এসেছিল, আর সেটার টাকাই ওটা। রুদ্রদা হো হো করে হেসে বলল, সে যদি হিরেটা বেচেও দেয় তবে তার মোটে 60,000 টাকা পাবার কথা নয়, কারণ সবাই একটা হীরের আংটি দাম জানে। আর তার থেকেও বড় কথা হলো, ছেলেটা যদি হিরেটা বেচেও থাকে তবে কেউ কেন তাকে খুন করবে? সবটা এতটা সোজা না। তোমরা ভালো করে ঘরটা সার্চ করো, হিরেটা হয়তো এখনো এই ঘরেই কোথাও থাকতে পারে। আমি ততক্ষণ একটু হোটেলের ম্যানেজার ও যে মহিলার হীরের আংটি চুরি গেছে তার সাথে একটু কথা বলে আসি, কেমন? 3 জন পুলিশ তৎক্ষণাৎ পুরো ঘরটা তন্ন তন্ন করে খোঁজা শুরু করে দিল। আমরা বেরিয়ে এলাম বাইরে। শান্তনুবাবু আমাদের বললেন, ভদ্রমহিলা এই ফ্লোরের 128 নম্বর রুমে আছেন। চলো ওর সাথে আগে কথা বলে নি। তোমার যা যা জানার ওনার থেকেই জেনে নিও। এখন প্রথমে খুনের কেসটার তদন্ত আগে শুরু করতে হবে। আমি নিচে থেকে ম্যানেজারকে আমাদের সাথে দেখা করতে আসতে বলে দিচ্ছি। শান্তনুবাবু 128 নম্বর রুমের ডোরবেল দিতেই প্রায় মিনিট 2 পরেই ভদ্রমহিলা ঘরের দরজা খুলে দিলেন। আমি মনে মনে আশা করেছিলাম
ভদ্রমহিলা বোধ করি 50 কি 60 বছরের হবেন, কিন্তু এনার বয়স দেখে মনে হয় 30-32-এর বেশি হবেন না। আমরা ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মহিলা বললেন, আসুন অফিসার, আসুন। এনারাও বোধ করি পুলিশেরই লোক। আমরা বসার ঘরের একটা সোফা দখল করে বসলাম। রুদ্রদা হাসি মুখে বলল, না না, আমি পুলিশের লোক নই। নমস্কার, আমার নাম রুদ্র শঙ্কর রায়, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর বলতে পারেন, তবে সত্য অনুসন্ধানী আমার কাজ। আমি শুনলাম আপনার একটি বহু মূল্যবান দামি হিরে চুরি গেছে। প্রাইভেট ইনভেস্টিগেটর কথাটা শোনা মাত্রই মহিলার মুখে কেমন যেন একটা হাসি খেলে গেল। তিনি বললেন, ও, আপনি তবে রুদ্রশঙ্কর রায়? আপনি সেই বিখ্যাত ডিটেকটিভ? আপনার নাম তো আগেও শুনেছি। ভালোই হলো আপনি আপনি এখন মানে এসে গেছেন যখন, তাহলে আশা করি সব ঠিকঠাকই হবে। আমার না অতি মূল্যবান হিরেটি খোঁজার দায়িত্ব আপনাকেই দেওয়ার ইচ্ছে। শান্তনুবাবু এর মধ্যে বলে উঠলেন, আমরা জানতে পেরেছি ছেলেটি মৃত্যুর আগে আপনার ঘরে একবার এসেছিল রুম সার্ভিসের কাজ করতে, আর তারপর থেকেই হিরেটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই তো? তাই কি কি ঘটনা হয়েছে পরপর একটু খুলে বলুন, তাতে আমাদের কাজের সুবিধা হবে। নমস্কার রুদ্রবাবু, আমার নাম তনয়া চ্যাটার্জি। আপনি কলকাতার সেন্ট অ্যান্ড সন্স কোম্পানির নাম শুনেছেন আশা করি। ওই কোম্পানির মালিক আমার স্বামী, নাম রাঘব চ্যাটার্জি। আর যে হিরেটি চুরি গেছে সেটি যে সে হিরে নয়, কিন্তু আমার স্বামী সেটি আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমাকে উপহার স্বরূপ দিয়েছিলেন। আর আর সেটি একটি ব্লু ডায়মন্ড, এবং সেটার দাম আজকালকার দিনে প্রায় 10 লাখেরও উপরে হবে। তাই বুঝতেই তো পারছেন হিরেটি আমার জন্য কতটা জরুরি। আমার স্বামী হিরে চুরির খবরটা এখনো জানে না। আশা করা যায় তিনি পরশুদিনের মধ্যে এই হোটেলে এসে পৌঁছবেন। আর আমি চাইছি যে তার আগেই আপনি এই হিরেটা আমাকে খুঁজে দিন। যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, কিন্তু যেভাবেই হোক হিরেটা আমার চাই। রুদ্রদা গম্ভীর মুখে প্রশ্ন করল, আপনার স্বামী আসবে মানে আপনারা কি কলকাতায় থাকেন না? আমি যতদূর শুনেছি আপনাদের ব্যবসা কলকাতার আশেপাশে বেশি। না, সেরকম কোনো ব্যাপার নেই রুদ্রবাবু। আমরা এখন পুরোপুরিভাবে ব্যাঙ্গালোরে থাকি। কলকাতার ব্যবসা এখন ওনার ভাই দেখেন। তবে মানে আমার স্বামী এখন এই ব্যবসাটিকে ভারতের বড় বড় শহরে ছড়িয়ে দিতে চাইছেন, তাই কলকাতায় আসলে ওনার কাজের সূত্রেই আসা হয়। এমনটা যে হবে আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আসলে 3 দিন পর আমাদের 5ম বিবাহ বার্ষিকী, তাই আমরা কলকাতায় আসি সেটা সেলিব্রেট করার জন্য। কিন্তু এবার এই হোটেলে পেশে উঠে যে কি বিপত্তি চলে এলো। হিরেটি চুরি হয়েছে জানতে পারলে উনি আমার উপর প্রচন্ড রাগ করবেন। হিরেটির ইন্স্যুরেন্স নেওয়াই আছে, তাই চিন্তার কিছুই নেই। তবে ওটা আপনারা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করুন প্লিজ। রুদ্রদা সবটা শুনে এবার একটু চিন্তা করে বলল, আচ্ছা, আর আপনার রুমে যে মৃত সুখবীর বলে ছেলেটি এসেছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনিও কি সন্দেহ করেন যে ওই ছেলেটি হিরেটা চুরি করেছে? সকাল তখন কটা হবে, ওই ধরুন 8টার কাছাকাছি। আমি তখন সবে ওই স্নান সেরে বেরিয়েছি। চুল তো ভালো মতোই ভেজা ছিল। তখনই বাইরে কলিং বেল বাজলো। আমি দরজা খুলে দিতেই ছেলেটি বলল আমার নাকি মানে বেডরুম ক্লিনিং এর জন্য ছোট একটা কাজ আছে ওর। আমি তৎক্ষণাৎ কিছু না বলে তাকে ঘরটা ছেড়ে দিলাম। ছেলেটা সাদা পরিপাটি যুক্ত সুন্দর চাদর হাতে করেই এনেছিল। ঘরটা পরিষ্কার করে পুরনো চাদর তুলে দিয়ে সে তার ওই নতুন চাদর পেতে নিজের কাজ আর যা যা ছিল সব করে চলে গেল। কাজ করার সময় আপনি পুরোটা সময় তার সাথেই ছিলেন? আর আপনার হিরেটা কোথায় ছিল?
তনয়া দেবী দেখলাম আয়নার পাশে হাত দেখিয়ে বড় ড্রয়ারটা দেখিয়ে বললেন, ওই যে রুদ্রবাবু, ওইখানে যে একটা বড় লাল রঙের ভেলভেটের বক্স আছে না, ওটাতেই ছিল হিরেটা। আর ছেলেটি কাজ করার পুরো সময়টা তো আমি ওর সামনেই দাঁড়িয়ে দেখেছি। ও কাজ করছিল, আমি দেখেছি, আমি সামনেই তো দাঁড়িয়েছিলাম। তবে সে হ্যাঁ একবার বললো, ম্যাডাম আমাকে একটু জল দিতে পারেন? তাই এক গ্লাস জল আনতে খালি একবার বেরিয়েছিলাম, আর সেই সময় হয়তো সে তার কাজ সেরে ফেলেছে। এমন সময় শান্তনুবাবু বলে উঠলেন, সে না হয় মানলাম যে ছেলেটা হিরে চুরি করলো, তবে সে সেটা আপনার হাতের সামনে দিয়ে নিয়ে যাবে আর ওটা আপনি দেখতে পাবেন না। আর এখন বাজে প্রায় 11টার কাছাকাছি, তার মানে সে তো আর কোথাও হিরেটা বিক্রি করতে যেতে পারেনি, কারণ তার হোটেল ওয়ার্কিং আওয়ার চলছে এখনো। রুদ্রদা শান্তনুবাবুকে হাসি মুখে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ছেলেটি রুম সার্ভিসের জন্য এসেছিল, সুতরাং তার কাছে রুমের পুরনো বেডশিটটা ছিলই। সুতরাং সে হয়তো ওই চাদরের সাথে পেঁচেই হিরেটা নিয়ে বেরিয়ে গেছে। আর যদি বলি হিরেটা বিক্রি করার কথা, তবে তার জন্য হোটেলের বাইরে যাওয়ার কোনো দরকার নেই। যে লোকটি তাকে খুন করেছে হয়তো তার সাহায্যে সে হিরেটি বাইরে পাচার করতে চেয়েছিল, কিন্তু শেষ অবধি সেটা সম্ভব হয়নি। তার হাতেই খুন হতে হয় তাকে। তার মানে রুদ্র, তুমি বলতে চাইছো হিরেটা এতক্ষণে হোটেলের বাইরে চলে গেছে, তাই তো? তাহলে সেটা উদ্ধার করা তো বড় কঠিন কাজ। শান্তনুবাবুর কথাটা শেষ হওয়ার আগেই হোটেল ম্যানেজার হন্তদন্ত হয়ে আমাদের ঘরে প্রবেশ করে হাঁপাতে হাঁপাতে বললেন, একটু আগে নিচের ধারণা থেকে জানা গেছে একটি লম্বা দাড়ি ও কালো চশমা পরা লোক নাকি হোটেলে ওই 9টা নাগাদ প্রবেশ করেছিল। আর সে ওই 10 মিনিটের মাথায় তাড়াতাড়ি একদম হন্তদন্ত হয়ে হোটেল থেকে বেরিয়ে এসেছিল। তবে সব থেকে আশ্চর্য কথা হলো, লোকটা একটা লাল রঙের ছোট ব্যাগ নাকি তার ভুলবশত পকেট থেকে হোটেলের বাইরের গেটের কাছে পড়ে যায়। আর ব্যাগটা যে ওই লম্বা দাড়িওয়ালা লোকটারই, তাতে দারোয়ানের কোনো সন্দেহ নেই। আমার মন বলে এই লোকটিই হয়তো খুন করেছে সুখবীরকে। শান্তনুবাবু এবার ম্যানেজারের কাছ থেকে লাল রঙের থলের মতো ব্যাগটা হাতে নিয়ে এগিয়ে দিল রুদ্রদার দিকে। রুদ্রদা হাতে ব্যাগটা নিয়ে ভালো করে দেখে বলল, আপনি একটু বসুন ম্যানেজার বাবু, আপনাকে ছোট একটা প্রশ্ন করার আছে, বেশি সময় নেব না, কথা দিলাম। ম্যানেজার একটি চেয়ার নিয়ে আমাদের সামনে এগিয়ে বসলেন। রুদ্রদা এবার ওনার দিকে ঘুরে বলল, আচ্ছা, যে সুখবীর ছেলেটা খুন হয়েছে তার ব্যাপারে যতটা জানেন আপনারা একটু খুলে বলুন। কি বলবো বলুন রুদ্রবাবু, এত ভালো আর কাজের ছেলে কোথায় পাই বলুন তো? ছেলেটা 2 বছর আগে আমাদের কাছে এসেছিল একটা চাকরির জন্য। আমাদেরও তখন লোক লাগতো, তাই আমরা তাকে নিয়ে নিই। তার দাবি খুবই অল্প ছিল, থাকা খাওয়ার বন্দোবস্ত হয়ে গেলে ওর কোনো কাজেই কোনো আপত্তি ছিল না। আমাদের প্রতিটা ফ্লোরেই কাস্টমারদের তদারকির জন্য একজন করে স্টাফ থাকে, আর এই ফ্লোরে সুখবীর থাকতো। তেমন একটা চাহিদা ছিল না ছেলেটার, যা বেতন পেত তাতেই সন্তুষ্ট ছিল। তবে একটা ভালো খাট বানাবার শখ ছিল তার। সে নাকি নিচে শুতে পারে না, তাই হোটেলে যে রুমটা দেখলেন ওতেই নিজের লোক ডেকে একটা ভালো মজবুত খাট সে তৈরি করে নেয়। নিজের টাকাই করছে, আমাদের আপত্তি থাকার কোনো কথা নেই। কিন্তু হঠাৎ করে এইভাবে এতটা কম বয়সী ছেলেকে এইভাবে চলে যেতে হবে, তা কে জানতো বলুন রুদ্রবাবু? আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর ছেলেটির বাড়ির লোকের কোনো খোঁজ পাওয়া গেল? বডিটা এবার পোস্টমর্টম করা হয়ে গেলে তো পরিবারের হাতে তুলে দিতে হবে। যখন সুখবীর কাজে জয়েন করে সে পরিচয়ে বলেছিল তার বাবা মা দুজনেই মৃত, তাই আমরা তেমন একটা জোর দিইনি। তবে পুলিশ শুনলাম দুঃসম্পর্কের এক আত্মীয়ের খোঁজ পেয়েছে, তার হাতেই বডি তুলে দেওয়া হবে আশা করি। রুদ্রদা হাসি মুখে নমস্কার জানিয়ে বলল, ঠিক আছে ম্যানেজার বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনার কাজ শেষ, তবে পরে দরকার হলে নিশ্চয়ই আপনার সাহায্য পাবো। ভদ্রলোকও প্রতি নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তনয়া দেবী বললেন, আমার ব্যাপারটা আপনি দেখছেন তো রুদ্রবাবু?
দয়া করে হীরের আংটিটা আমায় খুঁজে দিন, যত টাকা লাগে আমি দেব। রুদ্রদা হাসি মুখে বলল, হ্যাঁ, কেসটা আমি নিলাম, তবে হিরেটা যে 3 দিনেই পাবেন সেটা আমি কোনো রকম আশ্বাস দিতে পারছি না। আমরা তৎক্ষণাৎ হোটেল থেকে বেরিয়ে এলাম। শান্তনুবাবু আমাদের জিপে করে বাড়ি ছেড়ে আসবেন বললেন, কিন্তু রুদ্রদা তাতে রাজি হলো না। অগত্যা আমরা একটা ট্যাক্সি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে এসে স্নান টান সেরে রুদ্রদাকে দেখলাম নিজের কালো নোটবুকে কি যেন সব লিখে লিখে রাখছে। আমি বুঝলাম ও এখন থেকে এই কেসটা নিয়ে ভাবা শুরু করে দিয়েছে, তাই এখন থেকে এই ঘটনাগুলোকে সাজিয়ে রাখছে। দুপুরে শান্তনুবাবু কিসের জন্য যেন রুদ্রদাকে একবার ফোন করেছিল, আমি তখন ঘুমের দেশে। বিকালের দিকে হঠাৎ করেই রুদ্রদা বলল, চল অনি, একটু তড়িৎ জেঠুর কাছ থেকে ঘুরে আসা যাক। যেমন বলা তেমনই কাজ। 6টা বাজতে 10 মিনিট আগে ট্যাক্সি আমাদের ন্যাশনাল লাইব্রেরির সামনে নামিয়ে দিল। এর আগেও আমি রুদ্রদার সাথে লাইব্রেরিতে এসেছি এই তড়িৎ জেঠুর সাথে দেখা করার জন্য। আমরা দরজা ঠেলে ওনার ঘরে ঢুকলাম, আর চোখে পড়ল ভদ্রলোক তখনও নিজের সাদা দাড়িতে হাত বোলাতে বোলাতে একটা বই পড়ছেন। আগেরবার যখন দেখেছিলাম তখনই বয়স ছিল ওই 60-এর কাছাকাছি, এখন যেন আরও বেশি বয়স্ক মনে হচ্ছে ওনাকে। রুদ্রদাকে আর আমাকে দেখে হেসে তিনি চেয়ার দেখিয়ে বসতে বললেন। আমরা বসতেই তিনি বললেন, রুদ্র, তুমি যে এই প্রাইভেট ইনভেস্টিগেটরের কাজটা করছো আমি শুনে খুব খুশি হয়েছি। আর তোমার বাবা আমাকে আগেই জানিয়েছিলেন, তবে তোমার বুদ্ধি আছে, আর আমার বিশ্বাস তুমি অনেক আগে যাবে। তোমার প্রশংসার খবর আমি পেপারে প্রায় পাই। আগের কেস হর্ষবর্ধনের হিরেটা তুমি যেভাবে খুঁজে দিয়েছিলে সবটাই আমার জানা। আপনার যা বুদ্ধি আর পড়াশোনা, আপনিও চাইলে সহজেই গোয়েন্দাগিরি শুরু করতে পারতেন, কিন্তু জেঠু। তড়িৎ জেঠুর মুখে একটা নরম হাসি দেখতে পেলাম। বয়স হয়েছে বলে ঠাট্টা করছো রুদ্র? তা তোমাদের আমার কাছে আগমনের কারণটা বলো। তোমার কোনো কেসে কাজে আসলে আমার নিজের খুব ভালো লাগবে। হ্যাঁ জেঠু, কেসের ব্যাপারে একটা লোকের সম্বন্ধে একটু ডিটেলস চাই। লোকটার নাম সুখবীর সিং, তবে সে এখন মৃত। আজই সকালে কলকাতার একটি নাম করা হোটেলে তার মৃত্যু ঘটেছে। লোকটা একজন হোটেলের স্টাফের কাজ করত। তবে আজ দুপুরে লালবাজার পুলিশ স্টেশনের শান্তনুবাবু আমায় ফোন করে জানায় যে পুলিশ ফাইল ঘেঁটে যে ছেলেটি খুন হয়েছে তার চেহারার সাথে নাকি 5 বছর আগের একটা বড় চুরির ঘটনায় জড়িত একটি কম বয়সী ছেলের হুবহু মিল রয়েছে। তবে চুরিটার ডিটেলস অতটা পাওয়া যায়নি। আপনার সংগ্রহে তো বহু খবর থাকে, তাই ভাবলাম যদি আপনি কোনো সাহায্য করতে পারেন। আমি আগেই একটু বলে রাখি, তড়িৎ জেঠু কিন্তু আমাদের নিজেদের কোনো জেঠু নন। তিনি বাবার এক বন্ধু, ন্যাশনাল লাইব্রেরিতে চাকরি করেন। তবে লোকটার জ্ঞান অনেক, আর অদ্ভুত একটা নেশাও আছে। তা হলো খুব দরকারি কিছু খবর লাইব্রেরিতেই নিউজ কাটিং করে বড় বড় ডায়েরিতে জমান। আজ থেকে 25 বছরের মধ্যে কোনো ঘটনা থাকলেও সেটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেটা তড়িৎ জেঠুর নখদর্পণে। যে ছেলেটি খুন হয়েছে, কি নাম বললে? সুখবীর সিং, তাই তো? আচ্ছা, ছেলেটির কোনো ছবি এনেছো তুমি? রুদ্রদা আগে শান্তনুবাবুর কাছ থেকে সেই ছেলেটির একটি ছবি নিয়েই রেখেছিল, কাজে লাগতে পারে মনে করে। এখন পকেট থেকে সেটাই এবার টেবিলের ওপরে রাখল। তড়িৎ জেঠুর দেখলাম ছবিটা দেখা মাত্র তার কপালে একটা ভাঁজ দেখা গেল। তিনি বললেন, ছেলেটা চেহারা খুব চেনা চেনা ঠেকছে। হ্যাঁ, 6 বছর আগের খবর। যতদূর মনে পড়ছে মার্চ মাসের ঘটনা। দাঁড়াও, আমি এই সালের খাতাটা খুঁজে দেখি। তবে তখন হয়তো ছেলেটা বড় বড় দাড়ি কোপ রাখত। এই ছবিতে সে ক্লিন শেভ, তাই চিনতে একটু কষ্ট হচ্ছে।
আমি যার কথা বলছি হয়তো তোমরা তাকেই খুঁজছো। একটু একটু অপেক্ষা করো, আমি দেখছি। আমি তো অবাক, কি শার্প মেমরি! 6 বছর আগের কোনো ঘটনাও মনে আছে, আবার কোন মাসে ঘটেছিল সেটাও। ভদ্রলোক একটা গানের সুর গুনগুন করতে করতে একটা মোটা খাতা বের করে আনলেন। তারপর সেইখানের পাতা উল্টিয়ে দেখতে দেখতে বের করে আনলেন মার্চ মাসের অংশটা। তারপর বললেন, হ্যাঁ, 6 বছর আগে মার্চ মাসের ঠিক 21 তারিখ নাগাদ ঘটে ঘটনাটি। 2টি ছেলে ধরা পড়েছিল চুরির কেসে। ছোটখাটো চুরি না, প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার সোনা চুরি করতে গিয়ে ধরা পড়ে 2টি বছর 22-এর যুবক। প্রথম জনের নাম রাজনাথ সিং আর অপরজন কেশরীলাল। আর এই যে দুজনের ছবি, ভালো করে এই রাজনাথ ছেলেটিকে লক্ষ্য করো রুদ্র। ছেলেটার কিন্তু তখন তারিখও ছিল, এখানকার ছবিতে যেটা নেই। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, এই রাজনাথ সিং ছেলেটাকে পুলিশ ছেড়ে দিয়েছিল কয়েকদিন জেল খাটিয়ে, কারণ তারা যত সোনা চুরি করেছিল সেটার অর্ধেক অর্ধেক নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। তবে রাজনাথ বলে ছেলেটি নিজের ভাগ কোথায় আছে সেটা বললেও কেশরীলাল কিছুই বলেনি। তাই লোকটাকে প্রায় 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সোনার হদিশ বলে দেবার জন্যই রাজনাথ সিং ছাড়া পায়। আর আশা করি সেই সুখবীর সিং নামে নিজের পরিচয় গোপন করে 2 বছর ধরে চাকরি করছিল ওই 5 তারা হোটেলে। তাই তো রুদ্র? রুদ্রদা হঠাৎ করে যেন উত্তেজিত হয়ে বলল, আর তার মানে ভালো করে হিসেব করলে দেখা যাবে কিশোরীলালের কিন্তু এতদিনে সাজার মেয়াদ ফুরিয়ে গেছে। আমি এক্ষুনি পুলিশের থেকে খবর নিচ্ছি লোকটা এখন কোথায়, জেলে না বাইরে। ও মাই গড, তার মানে পুরনো শত্রুতার জন্যই হয়তো রাজনাথ সিংকে খুন হতে হয় আশা করি। তবে কিশোরীলাল তার ঠিকানা কিভাবে জানবে, আর কিভাবেই বা তাদের সাক্ষাৎ হলো বুঝতে বোধ করি সময় লাগবে। মানে কটা প্রশ্ন মাথায় উঁকি দিচ্ছে। কেসটা এতটা খটোমটো হবে আমি ধারণা করতে পারছি না। তবে হিরেটা গেল কোথায়? কেশরীলাল কি সেই হিরেটাও চুরি করেছে? রুদ্রদা কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। রুদ্রদা এবার মাথা নেড়ে হাসি মুখে বলল, অসংখ্য ধন্যবাদ জেঠু, তুমি যে আমার কি উপকার করলে তা জানো না। এতটা তথ্যই আমার জন্য যথেষ্ট। তড়িৎ জেঠু হেসে বললেন, কেসটা সলভ করে আমার হাতে মিষ্টির প্যাকেট যেন আসে রুদ্র। মনে থাকবে তো? ভগবানের কাছে প্রার্থনা করি তোমার বুদ্ধি যেন 1000 গুণ বৃদ্ধি পাক। এইভাবেই তুমি অপরাধীদের সাজা দিতে পারো। রুদ্রদা সম্মতি জানালো। উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ জেঠু, আপনি না থাকলে এতগুলো অদ্ভুত তথ্য আমার জানা সত্যি বাকি থেকে যেত। আর আবার যদি দরকার লাগে আমি কথা দিলাম আপনার কাছে আসবো। ভালো থাকবেন। ন্যাশনাল লাইব্রেরি দিয়ে যখন বেরোলাম তখন প্রায় রাত 8টার কাছাকাছি হবে। আজকে ফুটপাতে বেশি ভিড় নেই, তাও বর্তমানে গাড়ির হর্নের আওয়াজ, পাশ দিয়ে যাওয়া বাসের কন্ডাক্টরের চিৎকার, ওপাশ দিয়ে ফেরিওয়ালার শব্দ সব মিলিয়ে কিন্তু কলকাতা তার জায়গাতেই আছে। রাস্তায় বাতিগুলো জ্বলে গিয়েছে। রুদ্রদা আর আমি পথ ধরে হাঁটছি। ও আমায় বলল, চলনি, একটা গলির ভেতর দিয়ে যাওয়া যাক। একটু অন্ধকার হবে ঠিকই, কিন্তু আমার একবার থানায় যাওয়ার দরকার আছে। এই রাস্তা দিয়ে এটা তাড়াতাড়ি পৌঁছে যাব। কিছু তথ্য সংগ্রহ করার আছে। এখান দিয়ে আমাদের মিনিট 5 হাঁটা পথ, তারপর বাড়ি ফেরার সময় না হয় ট্যাক্সি নিয়ে নেব। যেমন বলা তেমন কাজ। আমরা এগোচ্ছি গলির একটা অন্ধকার অংশ দিয়ে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও এই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার। গলিটা বেশ একটা বড় না, একটু সরু ধরনের। আর এই সমস্ত জায়গায় লাইটের আলো পাবো তা আশাও করি না আমরা। মিনিট খানেক হবে আমরা এগিয়েছি সেই পথ ধরে, কিন্তু এমন সময় হঠাৎ করে সামনে একটা বড় ময়লার স্তূপ চোখে পড়ল। অন্ধকার গলি হলেও কি হবে, হঠাৎ করেই আমি যেন কিছু অনুভব করতে পারলাম।
নিস্তব্ধ গলিতে আমাদের চলার বুটের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই, কিন্তু সেই শব্দকে ছাপিয়ে আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে একটা বিপদের আভাস। একবার মনে হলো অন্ধকারে ছায়ামূর্তির মতো একটা লোক যেন আমাদের উপরে নজর রাখছে। রুদ্রদাও কি কিছু বুঝতে পেরেছে নাকি? ও এদিক ওদিক একটু চেয়ে দেখল। ঠিক এমন সময় অতর্কিতে এমন কিছু হয়ে যাবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি খালি রুদ্রদার চিৎকার শুনতে পেলাম, সাবধান অনি, সরে যাও ওখান থেকে। আর সঙ্গে সঙ্গে একটা তীব্র ধাক্কা অনুভব করলাম শরীরে। আর ধাক্কা খাওয়ার সাথে সাথেই অন্ধকারে মিশে থাকা লোকটাকে আবছা দেখতে পেলাম। বুঝতে পারলাম রুদ্রদা ধাক্কাটা দিয়েছে আমায় কোনো অজানা বিপদের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু স্বল্প আলোতে যা দেখলাম সেটা দেখে আমার মুখ দিয়ে কথা না বেরোনোর জোগাড়, কারণ লোকটার হাতে ধরা আছে একটা লোহার রড জাতীয় কিছু। আর হয়তো সেটা লোকটা রুদ্রদাকে লক্ষ্য করে চালিয়েছিল। ভাগ্যক্রমে সেটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, না হলে আমাদের মধ্যে কারুর একটা ভবলীলা এতক্ষণ আশা করি সাঙ্গ হয়ে যেত। অন্ধকারের ছায়ামূর্তি এবার উঠে দাঁড়িয়েছে। রুদ্রদা আমাকে ধাক্কা দেওয়ার দরুন নিজে পড়েছিল রাস্তার এক কোণে, কিন্তু ও যে কতটা ফেট তার পরিচয় আমি সঙ্গে সঙ্গে পেলাম। সে একটা জাম্প করে উঠে দাঁড়ালো, আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই সে ছায়ামূর্তির দিক থেকে ঠং করে একটা ধাতব তীব্র শব্দ শোনা গেল। আর সঙ্গে সঙ্গে একটা শোঁ শব্দ করে কিছু একটা তীব্র গতিতে ছুটে গিয়ে ধাতব শব্দ সৃষ্টি করে আঘাত হানল লোহার ল্যাম্পপোস্টে। আমার ততক্ষণে বুঝতে বাকি নেই যে আততায়ীর লোহার রডটা রুদ্রদার বদলে লেগেছে অন্য স্থানে। আমি মনে মনে বললাম এই সুযোগ, তাই আমি লোকটার ওপরে ঝাঁপিয়ে পড়লাম। কিন্তু লোকটা প্রায় 6 ফুটের কাছাকাছি, আর শরীরের গড়ন দেখেই বোঝা যায় তার শরীরে শক্তির অভাব নেই। সে আমাকে তীব্র গতিতে ঠেলা মেরে ফেলে দিল রাস্তার একটা কোণায়। ঠিক এমন সময় লোকটা সুযোগ বুঝে ছুটে পালাবার চেষ্টা করলো, কিন্তু হঠাৎ আমার রুদ্রদার দিকে নজর গেল। বুঝলাম ও লোকটার উপরে হামলে পড়েছে। প্রবল ধস্তাধস্তির শব্দ আসছে কানে। একটা কালো শরীর ঝাঁপিয়ে পড়েছে ওর উপরে। আমি অন্ধকারের মধ্যেই লক্ষ্য করে দেখলাম লোকটাকে একটা মোক্ষম প্যাচ দিয়ে ধরাশায়ী করল রুদ্রদা। কিন্তু আচমকাই লোহার রডটার ওপরের অংশ আঘাত হানে রুদ্রদার বাম হাতে, আর সেইটা লাগার সাথে সাথেই রুদ্রদা মাটিতে। আর সেই ফাঁকে লোকটা লোহার রডটা নিচে ফেলে তীব্র গতিতে ছুটে পালালো। আমি রুদ্রদার দিকে এগিয়ে গিয়ে বললাম, রুদ্রদা তুমি ঠিক আছো তো? রুদ্রদা হাতের উপর হাতটা রেখে জখম হওয়া জায়গাটাতে একটু হাত বোলাতে বোলাতে বলল, অনি, খুনি যে আমাদের হাতেই আছে সেটা এখন সহজেই আন্দাজ করতে পারছি। আর লোকটাকে মনে হচ্ছে আন্দাজ করতে পারছি ওর হাতে একটা অস্ত্র ছিল, আর আমি খালি হাত। আর একটু বাগে আনতে পারলে বাবাজিকে শ্রীঘর দেখিয়ে ছাড়তাম। পালিয়ে আর যাবে কোথায়, ঠিক ধরে ফেলবো। আমি কিছুই বুঝতে পারলাম না যে রুদ্রদা কি বলতে চাইল। ওর মাথায় যে কি চলছে সেটা ও ছাড়া কেউ জানে না। গলিটা দিয়ে এগিয়ে গিয়ে পড়ল একটা বড় রাস্তা, আর সেখানেই একটা ট্যাক্সি আগে থেকেই দাঁড়িয়েছিল। আমরা উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করলো। আসলে রুদ্রদার হাতটা বেশ জখম হয়েছে কিছুটা, তাই সে আগে বাড়ি যাওয়াটাই ঠিক করলো। থানার তথ্যগুলো সে পরে শান্তনুবাবুকে ফোন করে জেনে নিয়েছিল, আর সে তার উপরে অতর্কিত হওয়া এই আক্রমণের কথাও জানায়। বাড়িতে রুদ্রদার মুখটা দেখলাম কেমন যেন গম্ভীর, মানে ও কিছু একটা নিয়ে বেশ চিন্তা করছে। খাওয়ার টেবিলেও কিছুই বলল না। আমি জানি এখন ও নিজেকে ডুবিয়ে দেবে নিজের ভাবনার জগতে। ওর মনে এখন চলছে হাজারো প্রশ্নের ঝড়। খাওয়া দাওয়া শেষ করে যখন ওর ঘরে গেলাম, ও তখন নিজের মনে একটা সিগারেট জ্বালিয়ে এদিক ওদিক ইতস্তত পায়চারি করছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রুদ্রদা, তোমার কি মনে হয় যে লোকটা সুখবীর ছেলেটিকে খুন করেছিল সেই কি আমাদের উপরে আজকে হামলা করলো? রুদ্রদা সেই রকমই চিন্তিত স্বরে হাঁটতে হাঁটতে বলল, কিশোরীলালের কথা বলছিস? বলে হতেই পারে, কিন্তু
আমাদের এটা মাথায় রাখতে হবে যে খুনের সময় সে ছদ্মবেশে ছিল, সুতরাং সে যে ছদ্মবেশ ধরতে পারে সেটা ভুলে গেলে চলবে না। আর আমাদের মূল লক্ষ্য কিন্তু হিরেটা উদ্ধার করা। এবার প্রশ্ন হলো, সে যদি হিরেটা চুরি করে পেয়ে গিয়েই থাকে তবে সে আমাদের উপর হামলা করবে কেন? যার কাছে লক্ষ লক্ষ টাকার হিরে থাকবে সে আশা করি অন্ধকার গলিতে কাউকে আক্রমণ করার কথা চিন্তা করবে না, কারণ তার কাজ হাসিল করে তখন গা ঢাকা দেওয়ার কথা। এই জন্যই রহস্যটা ধীরে ধীরে এত ঘোরালো লাগছে। প্রতিটা মুহূর্তে যেন রহস্যগুলো আমায় চ্যালেঞ্জ জানাচ্ছে। আমি কথাগুলো মন দিয়ে শুনছিলাম, তাই হয়তো ব্যাপারটা খেয়াল করতে পারিনি, কিন্তু যখন দেখলাম সেটা দেখে আমি তো অবাক। কারণ যে লাল ছোট ব্যাগটা হোটেলের বাইরে দারোয়ান পড়ে থাকতে দেখেছিল, সেইটা রুদ্রদা ওর ঘরের বসার টেবিলে এনে রেখেছে। আর ওইটা যেভাবে রাখা, রুদ্রদা হয়তো কাজের জন্য ওটার দিকে মন দিতে পারেনি। আমি একটা অদ্ভুত অবাক করা কাণ্ড দেখলাম। লাল ব্যাগটার আশেপাশে যেন অনেকগুলো পিঁপড়ে ঘোরাফেরা করছে। ব্যাপারটা লক্ষ্য করার সঙ্গে সঙ্গেই আমি এগিয়ে গেলাম আর সে ব্যাগটা তুললাম হাতে। বড় বড় ধরনের ডেঁও লাল পিঁপড়ে ব্যাগটার ভিতরের অংশেও প্রবেশ করেছে। আমি এটা হাতে নিয়েছি, রুদ্রদা যেন কি একটা দেখে ভূত দেখার মতো চমকে উঠল। তারপর তাড়াতাড়ি এগিয়ে এসে ওটা ছিনিয়ে এনে নিজের হাতে নিয়ে দেখে বলল, অনি পেয়েছি পেয়েছি অনি, এত সহজ ব্যাপারটা আমার বুঝতে এতটা সময় লেগে গেল। মূর্খ আমি। না না, তদন্তে এবার একটা মোড় দেখা যাচ্ছে। আমি সন্দেহটা আগেই করেছিলাম, তবে এখন তা আরো বেশি স্পষ্ট হলো। আর আমার মন বলে চোর এখনো তার সব থেকে বড় মূল্যবান সম্পদ পায়নি, আর আবার সে চেষ্টা করবে সেই সম্পদ উদ্ধার করার। আর সেটাই হবে আমাদের কাছে মোক্ষম সুযোগ ওকে ধরার। অনেক কি বলেছে তোকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। কখনো কোনো সহজ সরল ব্যাপারগুলো আমাদের চোখের সামনেই ছড়িয়ে থাকে আর আমরা সেটা খালি খুঁজে পাই না। তখন একটা টেলিফোন করতে হবে তাড়াতাড়ি। রুদ্রদা যে কি বুঝতে পেরেছে ওটা সে নিজেই জানে। আমি উত্তর চাইলেও যে সেটা পাবো না তা ভালো মতোই জানি। খালি ফোনের কথা শুনে যা বুঝলাম, রুদ্রদা হোটেলে যে কামরায় খুন হয়েছিল তার থেকে পুলিশি পাহারা তুলে নিতে বলল। আর কালকের দিন কিছু যে একটা হবে সেটা ও ভালোভাবে বুঝিয়ে দিল শান্তনুবাবুকে। আমি ভালোই বুঝতে পারছি যে হয়তো কালই আমরা সত্যিকারের অপরাধীর দেখা পেতে পারি, আর সেটার টোপ দেওয়ার জন্যই আজ সেই পাহারা তুলে নেওয়ার নির্দেশ দেয় সে। সেই রাতে আমার অতটা ভালো করে ঘুম হলো না, কারণ এতগুলো প্রশ্ন মনে মনে গিজগিজ করছে আর তার অন্ত নেই। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, রুদ্রদা দেখি দিব্যি তার দাড়ি কামিয়ে যোগব্যায়াম সেরে খুশি মেজাজেই আছে। ওর হয়তো মনের মধ্যে সমস্ত রহস্যের জট খোলা হয়ে গিয়েছে। আজ সে বেলা 10টার দিকে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, আর ফিরতে ফিরতে ওর প্রায় বিকেল 4:30 বেজে যায়। আমি সেই সময় ফাঁকা থাকায় ওর সেই লাল রঙের ডায়েরিটা একবার খুলে দেখেছিলাম, যেখানে ও এসে সমস্ত কিছু তথ্য লিখে রাখে। এই কেসটার ব্যাপারে ও প্রায় 2 রকম কালির পেন ব্যবহার করেছে এবং প্রায় অনেকগুলো প্রশ্ন সাজিয়ে রেখেছে। আমি বুঝতে পারলাম যে প্রশ্নগুলোর সমাধান কি কি হতে পারে তার জন্য রুদ্রদাই আছে। প্রশ্নগুলো বড্ডই খটোমটো, যেমন 1. সুখবীর সিং লোকটা অপরাধী হলেও সে কেন এত বছর সেই হোটেলে অল্প কিছু টাকার জন্য সেই হোটেলেই থেকে গিয়েছিল? নাম্বার 2. খুনে কি সত্যিই খুন করতে এসেছিল, নাকি এর পিছনে আলাদা কিছু কারণ আছে? নাম্বার 3. চোরের হামলা করার কারণ কি? সে তো 10 লক্ষ টাকার হিরে পেয়ে গিয়েছে, তবে কি সেটা তার হাতে এখনো আসেনি? তার পিছনে আরো বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে না তো? নাম্বার 4. খুন করায় কি খুনির বা কেসারি লালের মূল উদ্দেশ্য ছিল, নাকি সে বাধা পেয়ে সেটা করেছে? তবে সুখবীরের পকেটে 20,000 টাকার নোট পাওয়া যাবে কেন? নাম্বার 5. তনয়া চ্যাটার্জির কি কলকাতায় আসা স্বাভাবিক, আর তার স্বামী কোনোভাবে এটার পিছনে জড়িয়ে আছে এমনটা নয় তো?
নাম্বার 6, হিরে তার সঠিক জায়গাতেই আছে, তবে আবার কি খুনি সুযোগের সদ্ব্যবহার করতে পারে, আর সেটা কখন? নাম্বার 7, ইন্স্যুরেন্স। আমি সবকটা প্রশ্নই ভালোভাবেই বুঝতে পারলাম, কিন্তু রুদ্রদা সব শেষে ইন্স্যুরেন্স কেন লিখেছে সেটা বুঝতে পারলাম না। আর খুনি যদি হিরে পেয়ে গিয়ে থাকে, আমার মনে হয় না সে রুদ্রদার ফাঁদে পা দেবে বলে। দেখা যাক এবার জল কত দূরে গোয়। তবে রুদ্রদার কাছে বহু কেস আসলেও এটা যেন অনেক 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 বেশি কঠিন। রহস্যের যেন শেষই নেই। বিকেল 4:30 নাগাদ ফিরে এসে ফ্রেশ হয়ে রুদ্রদা খাবার টেবিলে বসে খেতে খেতেই বলল, আর একটা বড় ব্যাপার জানা গেল, বুঝলো অনি? মিসেস চ্যাটার্জি আর মিস্টার চ্যাটার্জিদের ব্যবসাটা খুব একটা ভালো অবস্থায় নেই। আর মহিলা এই খারাপ সময় কেন যে প্রায় 4-5 দিন ওই রকম দামি 5 তারা হোটেলে এসে উঠে বসে আছে, সেটা সব থেকে বড় সন্দেহের কারণ। যেখানে হোটেলের 1 সপ্তাহের খরচ আমাদের মতো সাধারণ মানুষের 3 মাসের সমান। তবে আজ রাতে অ্যাকশন হবে আন্দাজ করতে পারছি। এতক্ষণ আশা করছি যার কাছে খবর পৌঁছানোর কথা পৌঁছে গেছে। আমরাও এবার প্রস্তুতি নেব। আজ রাত ঠিক ওই 9টার দিকে আমরা দুজনে যাব হোটেলে। আমাদের হোটেলে যাবার খবরটা কেউ জানতে পারবে না, শুধু কয়েকজন ছাড়া, যেমন শান্তনুবাবু আর হোটেল ম্যানেজার। আমি অবাক হয়ে বললাম, মানে তুমি তনয়া দেবীকেও জানাতে চাইছো না? রুদ্রদা আমার কথা শুনে একটু হাসলো খালি। আমরা এবার বসে রইলাম কখন রাত হবে তার অপেক্ষায়। আর আমি যেন প্রতিটা মুহূর্ত শিহরিত হয়ে উঠছি রহস্যের জট খোলার কথা চিন্তা করে। আর আজ রাতে এত কিছু হবে যখন, আমার মন বলছে ছদ্মবেশী পুলিশ বাহিনী ঠিক থাকবে। রাত একটু বাড়ার সাথে সাথেই আমরা 8টা নাগাদ তৈরি হয়ে নিলাম। রুদ্রদা দেখলাম ওর পিস্তলটা নিতে ভোলেনি। আশা করি এটা চালানোর মতো পরিস্থিতি হবে না, তবে ও বিপদের আঁচ পেলে সেটা সবসময় সঙ্গেই রাখে। আর যেখানে একজন খুনি আসছে তার কাছে কোনো আগ্নেয়াস্ত্র থাকাটা বেশি অস্বাভাবিক কিছু নয়। প্রায় 8:30 নাগাদ আমাদের বাড়ির নিচে একটা জিপের শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম শান্তনুবাবু আমাদের নিতে এসেছেন। ভদ্রলোককে সবসময় পুলিশের পোশাকেই দেখি, তবে আজ রঙিন পোশাকে একটু অদ্ভুত লাগছে। সে যাই হোক, ততক্ষণে জিপ ছেড়ে দিয়েছে হোটেলের উদ্দেশ্যে। রুদ্রদা রাস্তায় যেতে যেতেই শান্তনুবাবুকে সবটা বুঝিয়ে বলতে লাগলো যে কি কি হতে পারে। আর এই পুলিশ জিপটাও যেন কোনোভাবে হোটেল থেকে বহু দূরে থাকে, কারণ তাতে খুনির মনে আশঙ্কার সৃষ্টি হতে পারে। আমরা নিচে প্রথমেই ম্যানেজারের সঙ্গে কথা বলে নিলাম। তারপর ম্যানেজারের ঘরেই অপেক্ষা করতে থাকলাম রাত 11টা অবধি। হোটেলে তখন রাত বাড়ার জন্য লোক চলাচল নেই বললেই চলে। হালকা হালকা ঠান্ডা পড়ছে তখন, তাই হয়তো মানুষ ডিনার সেরে শুয়ে পড়ার তোড়জোড় শুরু করেছে। তবে চোর বাবাজি যদি আসে, তবে সে এত তাড়াতাড়ি আসবে বলে আমাদের মনে হয় না। রাত তখন প্রায় 12:30টার কাছাকাছি হবে। পুরো হোটেল তখন নিস্তব্ধ। আমরা চুপি সারে ম্যানেজারের পেছনে পেছনে আবার ফিরে এলাম সেই ফ্লোরে যেখানে খুনটা হয়েছিল। ম্যানেজার আগেই বলেছিল এখানে খুন হয়েছে শুনে এই ফ্লোরের লোকেরা অন্য ফ্লোরে শিফট হয়ে গিয়েছে, তাই এটা মোটামুটিভাবে ফাঁকা আছে বলা যায়। রুদ্রদা এবার এগিয়ে গেল যেই ঘরে খুনটা হয়েছে তার বিপরীতের একটা ঘরে। হোটেলের ম্যানেজার চুপচাপ কোনো কথা না বলে খুলে দিল তার দরজাটা। আমরা সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রুদ্রদা দরজা টেনে দিল। তারপর ম্যানেজারের উদ্দেশ্যে বলল, শুনুন ম্যানেজার বাবু, আপনি এবার নিচে চলে যান আর এই ফ্লোরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে যাবেন, যাতে মনে হয় এখানে আর কেউ থাকে না। আর রাতে যদি কোনো বাসিন্দা থাকতেও আসে তবে তাকে আসতে দেবেন, আর সে যদি এই ফ্লোরে কোনো রুমে থাকতে চায় তাকে তা থাকতে দেবে। একটা সম্ভাবনা আছে যে সে আবার কোনো অন্য ছদ্মবেশ ব্যবহার করতে পারে, তবে বেশি কিছু হবে না, এইটুকু ভরসা রাখবেন। চারিদিকে পুলিশ ছড়িয়ে আছে।
রুদ্রদার কথা মতো ভদ্রলোক ফ্লোরের চারিদিকের আলো নিভিয়ে চলে গেল। আমরা চুপচাপ এই ঘরটার আলো নিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে বসলাম। রুদ্রদা বারবার দরজার বাইরে দেখার কাঁচ দিয়ে অপর ঘরটির দিকে নজর রাখছিল। শান্তনুবাবু দেখলাম একটা তাসের প্যাকেট নিয়ে এসেছিলেন। ওনার সাথে সাথেই দুটো দান খেলে নিলাম। আজ সময় যেন কাটতেই চাইছে না, প্রতিটা মুহূর্ত যেন একটা ঘন্টার মতো। আজ যেন সময়ের হিসেবটা খুব ভালোভাবে বুঝতে পারছি। প্রতিটা মুহূর্ত যেন জানান দিয়ে যাচ্ছে যে কোনো সময়ে যা কিছু হতে পারে। আমি আর শান্তনুবাবু একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম বোধ করি। রাত তখন 3টের কাছাকাছি। হঠাৎ রুদ্রদার একটা হালকা ধাক্কা খেয়ে বুঝলাম ও আমাদের সজাগ করতে চাইছে, কারণ হয়তো এখন সঠিক সময় উপস্থিত। পুরো ফ্লোরে তখন হালকা একটা লাল আলো বিরাজ করছে। সেই আলোতে কাউকেই ভালো করে স্পষ্ট দেখা যায় না। আমরা উঠে দাঁড়াতে রুদ্রদা আমাদের দিকে তাকিয়ে আঙুল নিজের ঠোঁটে রাখল, তার মানে সে শব্দ করতে বারণ করছে। আর সে এবারে এক নিমেষে অতি দ্রুততার সাথে আমাদের ঘরে জ্বলতে থাকা মোমবাতিটাও নিভিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমাদের ঘরটাও পুরো অন্ধকারে তলিয়ে গেল। আমরা এখন নিজেরাই একে অপরকে দেখতে না পারলেও অনুভব করতে পারছি। আমাদের ইন্দ্রিয় এখন এতটাই সজাগ যে একটা পিন পড়ার শব্দ যেন স্পষ্ট কানে ধরা পড়বে। এইসব কথা ভাবছি, ঠিক এমন সময় বাইরের ফ্লোরে হালকা ঠকঠক করে জুতোর এগিয়ে আসার শব্দ শুনতে পেলাম। লোকটা সিঁড়ির দিক দিয়ে একদম সোজাসুজি এগিয়ে এলো আমাদের উল্টো দিকের ঘরটার দিকে। তাকে এখন আবছা অন্ধকারে একটা ছায়ামূর্তি ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না আমাদের। অন্ধকার ছায়ামূর্তিটা এবার ইতস্তত করে চারিপাশটা এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখে নিল যে কেউ আছে কিনা। সে চুপচাপ এবার এগিয়ে গেল খুন হওয়া ঘরের দিকে, আর দরজাটায় কি যেন একটু সময় নিয়ে খুটখাট শব্দ করে কিছু একটা করছে। আমি বুঝলাম লোকটা চোর হলে এইসব তালা ভাঙা তার বাম হাতের কাজ। লোকটা এবার চুপি সারে প্রবেশ করল সেই ঘরের মধ্যে। রুদ্রদা এবার আমাদের দিকে তাকিয়ে ঘাড় নাড়তেই বুঝতে পারলাম সময় উপস্থিত। সঙ্গে সঙ্গে আমরা হালকা পায়ে এগিয়ে গেলাম ঘরটার দরজার দিকে। লোকটা ঘরের আলো জ্বেলে দরজাটা হালকা টেনে দিয়ে ঘরের সব কিছু যেন লণ্ডভণ্ড করছে। সে হয়তো প্রচণ্ড আগ্রহে কিছু যেন খুঁজে চলেছে। রুদ্রদার দিক থেকে খুট করে শব্দ হতে বুঝতে পারলাম ওর রিভলভারটা এতক্ষণে ওর হাতে উঠে এসেছে। শান্তনুবাবু নিজের হাতে মাইক্রোফোনে খুব আস্তে আস্তে যেন কিছু একটা বললেন। এবার একটুও সময় নষ্ট না করে রুদ্রদা প্রচণ্ড জোরে দরজায় একটা আঘাত এনে এগিয়ে গেল রিভলভার হাতে ঘরটার দিকে। তার রিভলভার এখন তাক করা আছে সেই ঘরে থাকা লোকটির উপরে, কিন্তু সেই লোকটাও বোধ করি প্রস্তুত ছিল। সে এক লাফ মেরে খাটের উপরে আঘাত করে রুদ্রদার দিকে প্রচণ্ড আক্রোশে আক্রমণ করল। রুদ্রদার রিভলভার ততক্ষণে মাটিতে লুটোপুটি খাচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছি একটা ধস্তাধস্তি। রুদ্রদা মুখ্যম প্যাচে সে লোকটার মুখে একটা ঘুষি মারল। সে লোকটাও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও তার বিপরীতে একটা আঘাত করল তার মুখে। একটুক্ষণের জন্য হয়তো রুদ্রদা অন্যমনস্ক হয়েছে, কিন্তু তার আগেই লোকটা মাটিতে পড়ে থাকা রিভলভারটা দেখতে পেয়েছে। ততক্ষণে আমি বুঝে গিয়েছি যে আমার কি করণীয়। আমি অতি দ্রুত এক লাফ মারলাম সেই দিকে। টেবিলের উপরে থাকা একটা কাঁচের গ্লাস ভেঙে গেলেও একটা ঢিকবাজি খেয়ে আমি পৌঁছে গেলাম সে রিভলভারটার কাছে। ওটা হাতে আসতেই আমি সেটা রুদ্রদার দিকে ছুঁড়ে মারলাম, আর সঙ্গে সঙ্গে রুদ্রদা প্রচণ্ড স্পিডে সেটা ক্যাচ করে নিল। আর ঠিক এমন সময় বাইরে অনেকগুলো লোকের বুটের শব্দ শুনতে পেলাম। ততক্ষণে আর বলে দিতে হবে না যে পুলিশের প্রায় 10টা বন্দুক তখন তাক করা অপরাধীর দিকে।
কেশরী লাল নামক লোকটা তখন রাগে ফুঁসছে। তার চোখ যেন লাল হয়ে উঠেছে। প্রতিটা মুহূর্তে তার হিংস্রতা ফুটে উঠছে তার শরীরে। সে চিৎকার করে বলল, আমাকে ফাঁসানো হয়েছে। আমি হিরে চুরি করিনি। আমাকে যেতে দাও। আমি সব কটাকে দেখে নেবো। কাউকে ছাড়বো না। রুদ্রদা হাসি মুখে তার কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি একদম ঠিক বলেছ কেশরীলাল, হিরে তুমি পাওনি, কিন্তু সেটা চুরি করতে এসে খুনটা যে তুমি করেছো, ওটার দায় কি তুমি অস্বীকার করতে পারো? অত তেজি লোকটার তেজ যেন হঠাৎ করেই উবে গেল। তার দিক থেকে যে আর কোনো উত্তর আসবে না সেটা সহজেই অনুমান করা যায়। ঠিক এমন সময় হোটেল ম্যানেজার দুটো পুলিশ সমেত তনয়া দেবীকে এই রুমের বাইরে এনে হাজির করে বলল, দেখুন রুদ্রবাবু, এই মহিলা এখন এত রাতে পালাবার চেষ্টা করছিল, কাউকে কিচ্ছু না বলে। নিচে ভাগ্যিস পুলিশ ছিল, ওরাই ওকে ধরেছে। আমার মনে হয় এ অনেক কিছু জানে, একেও ধরে জেরা করুন। রুদ্রদা এবার বলল, মিসেস চ্যাটার্জি, আপনি এত বড় ঘরের মহিলা, আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আসুন, ঘরে আসুন, এই চেয়ারটায় গিয়ে বসুন। শান্তনুবাবু সবাইকে একটু ভেতরে আসতে বলুন, তবে পুলিশরা কেউ যেন তাদের বন্দুক না নামায়। আপনাদের একটা গল্প বলবো, কেমন? একটু দাঁড়ান। বলে রুদ্রদা পকেটে হাত ঢুকিয়ে বের করে আনলো একটা সিগারেট। তারপর সেটায় আগুন জ্বালিয়ে দিল। একটা বড় সড়ো শুকটান দিয়ে সে এবার বলা শুরু করলো, কি মিসেস চ্যাটার্জি, আপনি তো আমাকে হিরে খোঁজার দায়িত্ব দিয়েছিলেন, তবে আপনি নিজে রাতে অন্ধকারে পালাচ্ছিলেন কেন, একটু জানতে পারি? মিসেস চ্যাটার্জির মুখটা ততক্ষণে কিশমিশের মতো চুপসে গিয়েছে। তিনি আতঙ্ক ভরা কণ্ঠে বললেন, ওই কেশরী লালই চোর, ওই চুরি করেছে আমার হিরে। ওকে আপনারা ধরুন। ও আমাকেও প্রাণে মারার হুমকি দিচ্ছিল, তাই আমি হোটেল ছেড়ে পালাচ্ছিলাম। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে চিৎকার করে কেশরী লাল বলে উঠল, মিথ্যে, মিথ্যে, সবটা মিথ্যে। হিরে আমি চুরি করতে আসলেও ব্যাগে আমি কিছুতেই হিরেটা খুঁজে পাইনি। ও আমাকে ধোকা দিয়েছে, আর টাকা দিতে হবে না বলে ওই আমাকে ফাঁসাতে চাইছে। শান্তনুবাবু একটা হুঙ্কার দিলেন। এবার সবাই চুপ। এখন তিনি বললেন, রুদ্র, আমরা তো কিছুই বুঝতে পারছি না, কে খুনি বা কোথায় সে হিরে। চোর হিরে পায়নি, আবার মহিলা ওকেই দোষারোপ করছে। তার খুনটাই বা তবে হলো কি করে? রুদ্রদার মুখে হাসি। এবার সে একটা ধোঁয়ার রিং ছেড়ে বলা শুরু করলো, প্রথম আপনাদের জানা উচিত একটা পুরনো ঘটনা। আজ থেকে প্রায় 5 বছর আগে একটা সোনার দোকান লুট করতে গিয়ে ধরা পড়ে দুটো কম বয়সী ছেলে। একজনের নাম রাজনাথ সিং আর অপরজন কেশরীলাল। প্রায় 12 থেকে 13 লক্ষ টাকার সোনা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল তারা। আর এই যে দুইজনের ছবি, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন রাজনাথ ছেলেটি কিন্তু তখন দাড়ি গোঁফ রাখত। আর সব থেকে আশ্চর্য ব্যাপার হলো, এই রাজনাথ সিং ছেলেটাকে পুলিশ ধরলেও ছেড়ে দিয়েছিল কয়েকদিন জেল খাটিয়ে। কারণ তারা যত সোনা চুরি করেছিল সেটার অর্ধেক অর্ধেক নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। তবে রাজনাথ বলে ছেলেটি নিজের ভাগ কোথায় আছে বললেও কেশরীলাল কিছুই বলেনি, তাই তো কেশরীলাল? মিথ্যে কথা। ওই জোচ্চোর রাজনাথ আমাকে ঠকিয়েছিল। আমি ওকে বন্ধু ভেবে সবটা বলতাম, তাই ও জানতো আমি কোথায় আমার মাল লুকিয়ে রেখেছিলাম। কিন্তু পুলিশ ধরার পর ও আমার সাথে বেইমানি করেছে। নিজের জিনিস সে আগেই লুকিয়ে রেখেছিল, আর আমার লুকিয়ে রাখা মালের হদিস দিতেই পুলিশ ওকে ছেড়ে দিল। আমার মালও আমি পেলাম না, আর তার উপর 5-5টা বছর জেলের অন্ধকারে কাটিয়েছি আমি। আর ও এখানে লুকিয়ে বসেছিল এই হোটেলে। কি ভেবেছে আমি জানতাম না? ভগবান ঠিক আছেন, তাই আমার হাতেই এনে ফেলেছিল ওকে। হ্যাঁ। রুদ্রদা এবার হেসে বলল, আর সেই শত্রুতার জন্যই খুন করলে ওকে, তাই তো কেশরীলাল? তবে তোমরা কি জানতে যে এই মহিলা দুজনকেই ঠকাচ্ছে? মহিলা হিরে বার করার নাটক করতে, বা বলা যায় হিরে চুরি হয়ে যাবার নাটক সাজাবার জন্য সুখবীরকে 20,000 টাকা দিয়েছিল। তবে তিনি জানতেন না এদের শত্রুতার কথা, আর ভুলবশত কেশরীলালকে তিনি দায়িত্ব দেন হিরেটা হোটেল দিয়ে বাইরে বার করতে, তাই তো? ঠিক বলেন তো তনয়া দেবী? ওনার দিক থেকে কিছু উত্তর আসবে না দেখে রুদ্রদা আবার বলা শুরু করলো,
যখনই কেশরীলাল সুখবীরকে সামনে দেখে সঙ্গে সঙ্গে তার শরীরে রক্ত গরম হয়ে ওঠে। সে নিজের ওপর কর্তৃত্ব হারিয়ে গলা টিপে খুন করে বসে সুখবীরকে, আর তাড়াতাড়িতে হিরেটা নিয়ে পালায়। শান্তনুবাবু এবার চিন্তিত স্বরে বলেন, কিন্তু রুদ্র, হিরে তো কারোর কাছেই নেই, কারণ চুরি হয়ে যাবার পর থেকে হীরের কোনো হদিশ কেউ পায়নি। ভেরি গুড কোশ্চেন। উত্তরটা হলো কোনো হিরে চুরি যায়নি। তনয়া দেবী এখানে একটা ছলনার আশ্রয় নেন। তিনি তার হিরেটা চুরি হয়েছে তার একটা ঘটনা সাজানোর চেষ্টা করেছিলেন, তবে সেখানে যে একটা খুন হয়ে যাবে তার আশা তিনি করেননি। আর এই খুনটা না হলে হয়তো আমার নজরে কেসে পড়তো না, আর তিনি অতি সহজেই নিজের কাজ হাসিল করে নিতেন। কি কাজ রুদ্রদা? অনি মহিলা প্রচন্ড ধূর্ত, তাই তিনি জানতেন যে চিনির দ্বারাও হীরের মতো ক্রিস্টাল বানানো সম্ভব। আসলে তিনি কারিগরকে দিয়ে চিনি গলিয়ে তা দিয়ে অবিকল একটা হীরের ক্রিস্টাল বানিয়ে রাখেন, আর সেটা চুরি হওয়ার জন্যই এত কিছু নাটক সাজান। ওনার আসল উদ্দেশ্য ছিল ওই হীরের যেহেতু ইন্স্যুরেন্স করানো ছিল, ওটাকে চুরি হয়েছে দেখিয়ে সেই টাকা হাট করার। আমি খোঁজ নিয়ে দেখেছি ওনাদের ব্যবসায় মন্দা চলছিল। এমন সময় 10 লাখ টাকা পেলে ওটা ওদের জন্য গোল্ডেন চান্স হতো, তাই এত সব কাণ্ড। তবে এটা আমিও ধরতে পারতাম না যদি সেই দিন আমার বাড়িতে আমি হীরের লাল ব্যাগটায় পিঁপড়ে না দেখতাম। আসলে খুন হবার দিন সকালে হালকা বৃষ্টি হয়েছিল, আর চুরি করে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় কিশোরীলাল হোটেল দিয়ে বেরোবার সময় সেটা ভিজে যায়, আর চিনি ক্রিস্টাল গলে যাওয়ার সাথে সাথেই সেখানে আর কিছু থাকে না। কিশোরীলাল সেখানে কিছু না পেয়ে ব্যাগটা ফেলে যায় হোটেলের বাইরে, আর সেই ব্যাগ থেকেই আমি জানতে পারি আর বুঝতে পারি সবটা, যে হিরেটা মহিলার কাছেই আছে। আশা করি সব রহস্যের সমাধান হয়ে গেছে, তাই তো মিসেস চ্যাটার্জি? আপনার হিরে আপনি পেয়ে গেলেন, আর শান্তনুবাবু আপনার খুনিও আপনি পেয়ে গেলেন। তবে আমাদের কাজ শেষ তো? কিন্তু হঠাৎ করেই আমার মাথার মধ্যে একটা প্রশ্ন উঁকি দিল। আমি সেটা করেই ফেললাম। সবটাই বুঝলাম রুদ্রদা, কিন্তু এই কেশরীলাল আবার হোটেলে কেন ফিরে আসলো? সে তো কোথাও পালিয়ে গিয়ে গা ঢাকা দিতেই পারত। রুদ্রদা আমার পিঠে চাপড় মেরে বলল, সব থেকে বড় রহস্য এটাই, আর এটার উদ্ঘাটন করার জন্য আমার একটু ম্যানেজার বাবু সাহায্য নিতে হবে। ম্যানেজার বাবু, আপনার চেনে একটা কাঠের কাজ করার লোককে খবর দিন তো। তার জন্য হোটেলের বাইরে যেতে হবে না রুদ্রবাবু। নূর মাহমুদ আমাদের হোটেলেরই এক বেয়ারা, সে কাঠের কাজ জানে। আমি তাকে খবর দিচ্ছি। খালি কাঠ কাটার যন্ত্রপাতি জোগাড় করতে হয়তো একটু সময় লাগাতে পারে। সময় লাগুক, ততক্ষণ আর একটা ঘটনা বলি। সুখবীর সিং এখানে 2 বছর হোটেলের কাজে যোগ দেয় ঠিকই, তবে তার কাছে তখনও ছিল তার ভাগের চুরি করা সোনার গহনা আর দামি কিছু পাথর, আর সে সেটা নিয়েই হোটেলে কাজে যোগ দেয়। কিছুদিনের মধ্যেই সে হোটেলে ঘরও পেয়ে যায় আর কাজও। তাই সে ঠিক করে একটা মজবুত খাট বানাবে, যা আমরা ম্যানেজার বাবুর দিয়ে জানতে পারি প্রথম দিন। আসলে রাজনাথ সিং তখন সুখবীর নাম নিয়ে বহাল তবিয়াতে সবার মন জয় করে নিয়েছে, আর সে খাট বানানোর নাম করে তাতে তৈরি করে একটা গুপ্ত কুঠুরি, আর সেইখানে লুকিয়ে রাখে সেই সমস্ত সোনার জিনিস ও চুরি যাওয়া সম্পত্তি। আর কিশোরীলাল সে সম্পত্তির খোঁজেই এসেছিল আজ, আর এটার জন্যই ধরা পড়ে সে। সেদিন খুন করে ফেলার জন্য সেগুলো কোথায় লুকানো আছে সে তখন জানতো না। আজ সে তাড়াতাড়ি সেগুলো খুঁজে বার করে নিয়ে পালাতে চেয়েছিল। এই তো লোক এসে গেছে। খাটের নিচের দিকটার ওই বাম পাশের পায়াটা একটু কেটে ফেলুন দেখি। যেমন বলা তেমন কাজ। খাটের পায়াটা কেটে ফেলার সঙ্গে সঙ্গেই সেইখান দিয়ে উদ্ধার হলো বছর 5 আগের চুরি হয়ে যাওয়া সোনার অজস্র গহনা আর দামি পাথর। রুদ্রদা আমি সেখানে আর বসিনি, তখনই উঠে চলে আসি, কারণ কাজ সব শেষ। সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। রুদ্রদার বুদ্ধির জোরেই আজ সমস্ত রহস্যের সমাধান আমাদের কাছে সামনে এলো। রুদ্রদার মুখের হাসিটাই বলে দিচ্ছে যে কেসটা কতটা আনন্দ দিয়েছে ওকে। তারপর ঠিক 3 দিনের মাথায় শান্তনুবাবু আমাদের বাড়ি এলেন, হাতে একটা বড় সড়ো মিষ্টির প্যাকেট আর সঙ্গে একটা খাম। আর ওনার হাতে যে খামটা রয়েছে তার মধ্যে রয়েছে সরকার বাহাদুরের একটা চিঠি, তার কেস সলভ করে দেওয়ার জন্য ধন্যবাদ পত্র।
আর সাথে খামের ভেতর ছিল বেশ মোটা অঙ্কের টাকা। সেটা দিয়ে আশা করি রুদ্র তার 1 মাস শুয়ে বসে ঠিক চলে যাবে। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে রক্তাক্ত হীরক রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।